একটা দুইটা না, একসাথে 100 রানীর ভূতকে বিয়ে করতে হয়েছিল ছেলেটাকে। কিন্তু কেন? প্রতি রাতে গ্রাম থেকে একটা করে মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে আর কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। এদিকে সবাই ভয়ে আছে 150 বছর আগের একটা ডাইনির। তাদের ধারণা সেই ডাইনি এই কাজ করছে। হরর কমেডি তো অনেক দেখেছেন, কিন্তু মনে ছাপ ফেলে দেওয়ার মতো একটা গল্প এটা। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সিনে গল্প। গল্পের শুরুতেই একটা দৃশ্য দেখানো হয়, যেখানে ছাদে খাটের উপরে শুয়ে আছে একটা মেয়ে, যার নাম স্বপ্না। সে তার হেডফোনে গান শুনছে। হঠাৎ তার বাবা এসে বলেন, মা, বেশি রাত পর্যন্ত জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। স্বপ্না উত্তর দেয়, বাবা 5 মিনিট। তারপর বাবা চলে যায় আর স্বপ্না আবারও গান শুনতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। তার মনে হয় তার বাবা আবার কিছু বলছে, তাই সে বলে, এখনই ঘুমাবো বাবা, আর কতবার বলবো। এরপর স্বপ্না কয়েকবার এই ধরনের অদ্ভুত শব্দ শুনতে থাকে, কিন্তু সে গানের মধ্যে ডুবেছিল, তাই অতটা মন দেয় না। হঠাৎ কোনো অজানা শক্তি এসে তাকে টেনে নিয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় 2 দিন আগের ঘটনা, রানী ওয়ারার নদীর তীরে। সেখানে 3টা মেয়ে, কিঞ্জল, স্বপ্না এবং সৃষ্টি গানের সাথে নাচছিল। তখন এক ব্যক্তি, যার নাম ওমকার, সে এসে তাদের গান বাজানো বক্সটা ভেঙে দেয়। সে বলল, তোমরা কি পাগল হয়ে গেছো? জানো না রানীওয়াড়ায় নাচন গান করা নিষেধ? কিঞ্জল, যে কিনা কিছুদিন আগেই শহর থেকে পড়াশোনা শেষ করে এসেছে, তাই হয়তো ভুলে গেছে গ্রামটির রীতিনীতি। কিন্তু তুমি তো গ্রাম প্রধানের মেয়ে, তুমি কি জানো না জামকুড়ি নামের সেই ডাইনির অভিশাপের কথা? কিঞ্জল অবাক হয়ে বলল, কি কাকা, এখন তুমি কি ভূতের কথা বিশ্বাস করতে শুরু করেছো? আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে এখানে নাচছিলাম, জামকুড়ি আর কি করবে এখন? ওমকার উত্তর দিল, ভগবানের কাছে প্রার্থনা করো যেন জামকুড়ি তোমাদের উপর রাগ করে কারো প্রাণ কেড়ে না নেয়। পরের দৃশ্যে আমরা মানসুরলকে দেখতে পাই, যে রানীওয়াড়া রাজমহলে নতুন করে সংস্কার করতে এসেছিল। সে গ্রামে ঢুকে একটা চায়ের দোকানে এসে বসে। চা বিক্রেতা তাকে সতর্ক করে দেন যে রানীওয়াড়া গ্রামে জামকুড়ির প্রকোপ আছে, বিশেষ করে রাজপ্রাসাদে না গেলেই ভালো হবে। তার থেকে আপনি যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান। কিন্তু মানসু তাদের উপহাস করে বলে, আমি আবার পিছন দিকে যেতে পারি না, একবার হাঁটতে শুরু করলে শুধু সামনের দিকেই যেতে থাকি। এটা বলে সে রাজপ্রাসাদে চলে আসে। রাজপ্রাসাদের গেটে একটা বাবুভাই নামের এক বুড়ো মানুষ তার জন্য অপেক্ষা করছিল। বাবুভাই গ্রামটির রিয়েল এস্টেট এজেন্ট, সহজ ভাষায় জমির দালাল আর কি। বাবুভাই কিছুটা তাড়াহুড়ো করে বলে, চলো চলো, সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি দেখে নাও। মানসু ভাবেন, কেন সে এত তাড়াতাড়ি দেখতে বলছে? বাবুভাই বলেন, রাত হলে অন্ধকার হয়ে যাবে, তখন প্রাসাদ ভালোভাবে দেখা যাবে না, আর এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। এরপর লন্ডন থেকে রাজপ্রাসাদের মালিক কুমুদের ফোন আসে মানসুর কাছে। কুমুদ বলে, আমি খুব শীঘ্রই রানীওয়াড়ায় আসছি, তাই মনোযোগ দিয়ে কাজ শুরু করে দাও। ফোন কেটে দেওয়ার পর মানসুবাবু ভাইকে জামকুড়ি নিয়ে প্রশ্ন করে বলেন, এই জামকুড়ির ব্যাপারটা কি? তখন বাবু ভাই তাকে জানিয়ে দেন, এটা কিছু না, শুধু একটা পুরনো গল্প, ওই মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে আজও। অনেক বছর আগে রানীওয়াড়ায় রাজা ইন্দ্রজিতের রাজত্ব ছিল। সে ছিল 100 জন রানীর স্বামী এবং তার সমস্ত রানীকে অনেক ভালোবাসত। যেমন শাহজাহান তার মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, তেমনি রাজা ইন্দ্রজিতও তার 100 রানীর জন্য এই সুন্দর প্রাসাদটি তৈরি করেছিল, যার নাম রাখা হয়েছিল রানীওয়াড়া। যতদিন 99 রানী প্রাসাদে ছিল ততদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন 100তম রানী জামকুড়ি প্রাসাদে এলো, তখন তার মধ্যে অন্য রানীদের প্রতি হিংসা তৈরি হলো। সে ভেবেছিল যদি রাজা তার সমস্ত সম্পত্তি 100 ভাগে ভাগ করেন তাহলে তার ভাগের পরিমাণ কম হবে। জামকুড়ি চেয়েছিল পুরো রাজত্ব কেবল তারই হাতে চলে আসুক। এমনই এক রাতে সে রাজাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু কোনোভাবে জামকুড়ি কিছু করার আগেই এই খবর রাজা ইন্দ্রজিতের কানে পৌঁছে যায়। তাই কিছু করার সুযোগ না পাওয়ায় জামকুড়ি রাগে 99 জন ঘুমন্ত রানীর উপর তেল ঢেলে দিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে দেয়। এরপর সে নিজে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
মৃত্যুর আগে সে রানীওয়াড়াকে অভিশাপ দেয়, যদি রাজা ইন্দ্রজিতের ধনসম্পদ আমার না হয়ে থাকে তবে সেটা আর কারো হবে না, আমি নিজেই এগুলোর পাহারা দেব। জামকুড়ির অভিশাপ দেওয়ার রাতটি ছিল নবরাত্রির রাত, তাই নবরাত্রির সময় তার রাগ সবচেয়ে তীব্র হয়ে ওঠে। সে চায় না কেউ গান বাজিয়ে বা নাচ করে আনন্দ করুক। এভাবে জামকুড়ির গল্প শোনাতে শোনাতে বাবুভাই মানসুকে রানীওয়াড়ার পুরো রাজপ্রাসাদ ঘুরিয়ে দেখান। এরপর যখন মানসু মাটির নিচেও ঘর আছে জানতে পারে, সে বাবুভাইকে বলে, ধনসম্পদ নিশ্চয়ই ওখানে লুকানো আছে, চলো আমরা একসাথে খুঁজে বের করি এবং তারপর গুপ্তধন ভাগ করে নেব। কিন্তু নিচের ঘরগুলোতে অনেক অন্ধকার, তবে বাবুভাই প্রস্তুত ছিল। তার সাথে একটা টর্চ লাইট ছিল। টর্চ জ্বালিয়ে বাবুভাই এবং মানসু নিচে নেমে আসে, কিন্তু হঠাৎ মানসু কোথায় যেন হারিয়ে যায়। বাবুভাই অনেক ডাকাডাকি করে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। তাই ভয় পেয়ে বাবুভাই সেখান থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে নিচে তাকিয়ে রক্তাক্ত পায়ের চিহ্ন দেখতে পায়, আর এটা দেখে তার ভয় আরো বেড়ে যায়। বাবুভাই যখন সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল, তখনই ইন্সপেক্টর ওমকার সেখানে চলে আসেন। রাজপ্রাসাদের গেটের তালা খোলা দেখে ভেতরে কারা আছে সেটা দেখতেই ওমকার এখানে এসেছিল। ওমকার ছিল একজন পুলিশ ইন্সপেক্টর, কিন্তু সে বেশিরভাগ সময় ইউনিফর্ম ছাড়া ঘুরে বেড়াতো। আর সেই সাথে জামকুড়ির নাম শুনলেই তার ঠোঁট কাঁপতে শুরু করত এবং কখনো কখনো সে ভয় পেয়ে বমি করে ফেলত। তার কাছে কোনো বন্দুক ছিল না, সে শুধু একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াতো। ওমকার যখন মানসুর অদৃশ্য হওয়ার খবর পায়, তখন সে বাবুভাইয়ের সাথে আবারও নিচের ঘরগুলোতে আসে। এবার তারা সেখানে মানসুকে খুঁজে পায়। মানসু তোতলাতে তোতলাতে বলে, দাদা, ডাইনিয়ার সাথে সাথেও অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে টেনে নিয়ে যায়। আর এটা দেখে ওমকার সেখানেই বমি করে দেয়। এরপর গল্প একদিন আগে ফিরে আসে। এক ছেলে যার নাম বাবলু একটা রেস্টুরেন্টে ডেটে এসেছে। সে একের পর এক বেশ কিছু মেয়ের সঙ্গে দেখা করে, কিন্তু তার সাথে কারোরই মেলে না। যদিও বাবলু প্রতিটা মেয়েকেই পছন্দ করে, সে তাদেরকে ইমপ্রেস করতে নানা ধরনের মিথ্যা বলে, কিন্তু মেয়েগুলো তার প্রতি কোনো আগ্রহ দেখায় না। তারা বারবার বাবলুর কোনো না কোনো সমস্যা বের করে ফেলে। আর তখনই পুলিশ এসে বাবলু আর তার বন্ধুকে দেখে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। রাতে গ্রাম প্রধানের মেয়ে স্বপ্নাকে অজানা কোনো শক্তি এসে ছাদ থেকে টেনে নিয়ে গেছে। অন্যদিকে বাবুভাই কোনোভাবে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সে যা দেখেছে তাতে ভয়ে তার অবস্থা খুব খারাপ। সে তার পরিবারকে সমস্ত ঘটনা জানায়। সেখানে আমরা জানতে পারি বাবুভাইয়ের পরিবারে তার বউ আর বুড়ো বাবা আছে, আর সেই সাথে কিঞ্জল আসলে বাবুভাইয়েরই মেয়ে, যে কিনা আগের দিন তার দুই বান্ধবীর সাথে গান বাজিয়ে নাচছিল। এদিকে তখনই ইন্সপেক্টর ওমকার চুপচাপ বাবুভাইয়ের বাড়িতে পেছনের দরজা দিয়ে ঢুকে তাকে সতর্ক করেন যেন সে দরজা না খোলে, কারণ গ্রামবাসীরা রেগে গিয়ে বাবুভাইকে দোষী মনে করছে আর তাদের বাড়ির দিকেই আসছে, কারণ সে যে মানসুকে নিয়ে রাজপ্রাসাদের তালা ভেঙেছিল এটা গ্রামের মানুষ জেনে গেছে। সেই সাথে স্বপ্নার অদৃশ্য হয়ে যাওয়া এবং জামকুড়ির অভিশাপ আবারও ফিরে এসেছে ভেবে গ্রামবাসীরা বাবুভাইয়ের উপর তাদের রাগ ঝাড়তে আসছে, কিন্তু এসব শুনে বাবুভাইয়ের মাথায় কোনো কাজই করছিল না। অন্যদিকে তখন পুলিশের লকআপে বাবলু এবং তার বন্ধু গহেল এক অঘরী বাবার সাথে দেখা করে। গহেল মজা করে বাবলুকে বলে, তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি জালিয়াতির মামলা থেকে মুক্তি পেয়ে যাব। আর সেই সাথে সে অঘরী বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, বাবলুর কি কখনো বিয়ে হবে? বাবা ভবিষ্যৎবাণী করে আর বাবলুকে বলে, তুমি শুধু একটা বিয়ে করবে না, বরং 100টা মেয়ে তোমাকে বিয়ে করবে। এই ভবিষ্যৎবাণী শুনে বাবলু রেগে যায়, কারণ একটু আগেই 100 মেয়ে তাকে রিজেক্ট করেছে। তাই বাবলু ভাবে বাবা হয়তো তাকে নিয়ে মজা নিচ্ছে। সে রাগ কন্ট্রোল করতে না পেরে বাবাকে মারতে যায়। তবে ইন্সপেক্টর ওমকার সেখানে এসে তাদের দুইজনকে জামিনে মুক্ত করে দেয়। পরের দৃশ্যে ভিনাবেনের প্রাসাদে কয়েকজন ব্যাংক কর্মকর্তারা এসে জানায়, রাজপ্রাসাদ বন্ধক রেখে তারা যে টাকা ব্যাংক থেকে নিয়েছিল সেটা সুদ বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেছে, আর তাই যদি 1 মাসের মধ্যে ব্যাংকের ইন্টারেস্ট পরিশোধ না করা হয় তাহলে প্রাসাদ নিলামে উঠবে। এই ঘটনায় জানা যায় ভিনাবেন রাজা ইন্দ্রজিতের বংশধর। ভিনাবেন অনেক ধরনের ব্যবসা করার চেষ্টা করেছে, কিন্তু সব ব্যবসাতেই সে লস করে বসে আছে। রাজপ্রাসাদ এবং অন্যান্য সম্পত্তি তার মৃত বড় ভাইয়ের নামে আছে। তার একমাত্র আশা হলো
লন্ডনে থাকা তার ভাগ্নি কুমুদ। কিন্তু সমস্যা হলো ভিনাবেনের আরেকটা ভাই ছিল যার নাম বিশ্বজিৎ। আসলে তাদের বাবা বিশ্বজিৎকে দত্তক নিয়েছিল আর কুমুদ তার কথাই বেশি শোনে। পরের দিন ওমকার, বাবলু এবং গহেল বাসে রানীওয়াড়ার উদ্দেশ্যে যাত্রা করে। বাসে তাদের মালপত্র চুরি হয়ে যায় আর এটা দেখে বাবলু রেগে যায়। তবে তার মেজাজ আবার ঠান্ডা হয়ে যায় যখন সে বাস স্ট্যান্ডে একটা সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ করে বাবলু বড়লোক হওয়ার ভান করে এবং মেয়েটার কাছে এসে বলে, আমার বন্ধুটাও না একদম ছোট লোকের মতো আচরণ করে, কয়েকটা ব্যাগই তো হারাইছে, নতুন কিনে ফেললেই তো হয়। আচ্ছা, আপনার ব্যাগগুলো ঠিক আছে তো? বাবলু যখন মেয়েটার সাথে এই সব নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে বিশ্বজিৎ চলে আসে। আর তখন আমরা জানতে পারি আসলে এই মেয়েটাই হলো কুমুদ, যে লন্ডন থেকে এই প্রথম ইন্ডিয়া এসেছে। বিশ্বজিৎ এসে কুমুদকে বলে, কি সব ফালতু লোকজনদের সাথে কথা বলছো। এরপর সে তাকে রাজপ্রাসাদে নিয়ে যায়। রাজপ্রাসাদে এসে কুমুদ তার ফুপু ভিনাবেনের স্বামী অর্থাৎ তার ফুপাকে পা ছুঁয়ে সালাম করে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায় যে এত বছর লন্ডনে থাকার পরেও কুমুদের মধ্যে বড়দের প্রতি সম্মান আছে। ভিনাবেন কুমুদকে বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য তার মেয়ে নূপুরকে বলে দেয়। এদিকে ভিনাবেন এবং বিশ্বজিৎ রাজপ্রাসাদটির মালিকানা নিয়ে তর্ক করতে থাকে। ভিনাবেন দাবি করেন যে বর্তমান আইনে মেয়েরা সমানভাবে সম্পত্তির ভাগ পায়, কিন্তু বিশ্বজিৎ দত্তক ছেলে হিসাবে তার অধিকার দাবি করে। বিশ্বজিৎ সেখান থেকে চলে যাওয়ার পর ভিনাবেনের স্বামীরা বলেন, তুমি কেন এত চাপ নিচ্ছ, কি আছে ওই পুরাতন রাজপ্রাসাদে? ভিনাবেন উত্তর দেয়, এটা শুধু রাজপ্রাসাদের কথা না, আমাদের পূর্বপুরুষদের ধনসম্পদও লুকানো আছে ওই প্রাসাদে, যার বর্তমান বাজার মূল্য কোটি কোটি টাকা। যদি আমরা সেই গুপ্তধন পেয়ে যাই তাহলে সহজেই আমাদের সব ঋণ শোধ করতে পারবো। তখন তার স্বামী বলে, কিন্তু ওই রাজপ্রাসাদে জামকুড়ির অভিশাপ আছে। ভিনাবেন তখন বলেন, তুমি কি গ্রামের লোকেদের গালগল্পে বিশ্বাস করো নাকি? এমন কিছুই নেই। অন্যদিকে বাবলু তার বাড়িতে ফিরে আসে আর এখানে আমরা জানতে পারি যে বাবলু আসলে বাবু ভাইয়ের ছেলে। এরপর বাবু ভাই বাবলুকে সবকিছু খুলে বলে কিভাবে গ্রামবাসীরা তার উপর ক্ষেপে আছে। বাবলু তখন দরজা খুলে গ্রামবাসীদের সামনে আসে। সে বলে, জামকুড়ির অভিশাপ বলতে কিছুই নেই, তোমরা সবাই বাড়ি চলে যাও আর রেস্ট করো। 1 সপ্তাহের মধ্যে আমি ওই প্রাসাদে যাব আর যে মানুষটা জামকুড়ির নামে সবাইকে ভয় দেখাচ্ছে তাকে সবার সামনে নিয়ে আসব। আর যদি আমি এটা না করতে পারি তাহলে তোমরা বাবু ভাইয়ের সাথে যা ইচ্ছা তাই করো, আমি কোনো বাধা দেব না। এই কথা শোনার পর বাবু ভাই ভয়ে ভয়ে বাবলুকে বলে, কোথায় তুমি আমাকে বাঁচাবে, তা না উল্টো আমাকে ফাঁসিয়ে দিলে। 7 দিন কখন পার হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এরপর বাবলু গ্রামবাসীদের কাছে 10 দিনের সময় চেয়ে নেয়। এরপর গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। ঠিক ওই রাতেই সৃষ্টির তার বাড়িতে সেলাই মেশিন চালাচ্ছিল। তখন সেলাই মেশিনের সুতো শেষ হয়ে যায়। তখন সে একটু দূরে রাখা সুতো আনতে যায়, কিন্তু আচমকাই তার সেলাই মেশিন একা একাই চলতে শুরু করে। এটা দেখে সৃষ্টির হাত পা ঠান্ডা হয়ে যায় আর তখনই কিছু একটা এসে সৃষ্টিকেও সেখান থেকে নিয়ে যায়। পরদিন গ্রামপ্রধান এবং অন্যান্যরা বাবু ভাইয়ের কাছে আসে এবং বলে, তোমরা 10 দিনের বাড়তি সময় চেয়েছিলে, কিন্তু 10 ঘন্টা কাটার আগেই আমাদের গ্রামটির আরেকটা মেয়ে জামকুড়ির শিকার হয়ে গেছে। অন্যদিকে ভিনাবেন কুমুদকে তার পরিবারের ছবির অ্যালবাম দেখাতে দেখাতে বলে, তুমি অনেক বছর পরে ভারতে এসেছো, সেই খুশিতে রাজমহলটাকে আমরা আবার নতুন করে সাজিয়ে ফেলি। তাহলে এবারের নবরাত্রিতে আমরা সবাই মিলে সেখানেই অনুষ্ঠান করব। কুমুদও তার কথায় একমত হয়। এরপর বাবলু আর গহলে রাজপ্রাসাদে আসে। এখানে বাবলু গহেলকে বলে, আমি বাবু ভাইয়ের নিষেধ করার পরেও রাজপ্রাসাদের সংস্কারের কাজের দায়িত্ব নিয়েছি, কিন্তু এত বড় রাজপ্রাসাদে আমরা গ্রামের হারিয়ে যাওয়া মেয়েদেরকে কিভাবে খুঁজে বের করব। আর ঠিক তখনই কুমুদ সেখানে আসে। সে রাজপ্রাসাদের সংস্কারের কাজ দেখতে এসেছিল। কুমুদকে দেখে বাবলু গহেলকে বলে, তুই না বলছিলি তোর ওয়াশরুমে যাওয়া দরকার, যা যা তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ঘুরে আয়, ততক্ষণে আমি রাজকুমারীকে রাজপ্রাসাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাবলু কুমুদকে রাজপ্রাসাদে ঘুরিয়ে দেখানোর সময় বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। এর মধ্যেই দুজনের মধ্যে একে অপরের প্রতি টান তৈরি হয়। রাজপ্রাসাদের সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা দুজন একসাথে অনেক সময় কাটায় আর তাদের দুইজনের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায়। রাজপ্রাসাদের সংস্কার কাজ শেষ হওয়ার পর ভিনাবেন প্রাসাদে আসে পূজা দিতে।
পূজা শেষে যখন বাবলু বাড়ি ফিরে আসে তখন বাবু ভাই খুব চিন্তায় ছিল। সে বলে 10 দিন শেষ হতে যাচ্ছে, কিন্তু এখনো জানা যায়নি নিখোঁজ মেয়েগুলো কোথায়। যদি তারা রাজপ্রাসাদে থাকতো তাহলে তো সংস্কারের সময় তাদের খুঁজে পাওয়া যেত। আমি জানি না তারা কোথায়, কিন্তু আজ রাতে তো নবরাত্রির প্রথম রাত, রাজপরিবার প্রাসাদে থাকবে। যদি কিছু উল্টাপাল্টা ঘটে তাহলে তো সব দোষ আমারই হবে। কিন্তু বাবলু তো তখন প্রেমে মগ্ন, তার কানে এসব কোনো কথাই ঢোকে না। উল্টো সে বলে, এখন দয়া করে আমার আর কুমুদের বিয়েটা দিয়ে দাও। বাবু ভাই তাকে বোঝায় এই রাজপরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু বাবলু তার কথা মানতে চায় না। অন্যদিকে রাজপ্রাসাদে কুমুদ এবং নূপুর একে অপরের সাথে কথা বলছিল। আসলে নূপুর গল্প লিখতে ভালোবাসে, সে অনেক গল্প এবং কবিতা লিখেছে যেগুলো প্রকাশ করতে চায়, কিন্তু তার পরিবার চাই সে ভালো কোনো রাজকীয় পরিবারে বিয়ে করুক। তারা তার প্রতিভার কদর করে না। কুমুদ তখন নূপুরকে উৎসাহ দিয়ে বলে, তোমার মা বাবার কথায় তোমার স্বপ্ন থেমে যাবে না, তোমার মন যা চাই সেই পথে চলো। তারা দুইজন কথা বলছিল আর তখনই হঠাৎ আলো নিভে যায়। নূপুর চিৎকার করে বলে, কাকা আলোর কি হলো? এরপর একটা অদৃশ্য শক্তি নূপুরকে অন্ধকারে টেনে নিয়ে যায় আর কুমুদ দাঁড়িয়ে থেকে শুধু দেখতেই থাকে। পরের দিন যখন বাবু ভাই জানতে পারে যে নূপুরও জামকুড়ির শিকার হয়েছে, সে বাবলুকে এসে জানায়। বাবলু রাজপ্রাসাদে এসে নূপুরের পরিবারকে, বিশেষ করে বিশ্বজিৎকে কিছু প্রশ্ন করে। বিশ্বজিৎ সিসিটিভির ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় সে সারা রাত বাড়িতেই ছিল। বাবলু সবাইকে বলে, এটা কোনো মানুষের কাজ, আর এর পেছনে কে আছে তাকে অবশ্যই আমি খুঁজে বের করব। এরপর যখন বাবলু নিজের বাড়ি ফিরে আসে, সে দেখে যে ছেলেপক্ষ তার বোন কিঞ্জলকে দেখতে এসেছে, কিন্তু কিঞ্জল এখন বিয়ে করতে চায় না। সে নাচে খুব দক্ষ এবং শহরে একটা নাচের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। সে বিশ্বাস করে প্রতিযোগিতায় জিতে গেলে সে একজন ভালো নাচের কোরিওগ্রাফার হিসাবে কাজ পাবে। তবে তার বাবা মা এতে রাজি না, আর তাই ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় সে বাবলুর সামনে এগুলো বলতে বলতেই কেঁদে ফেলে। এটা দেখে বাবলু বেশ কষ্ট পায়। ঠিক একই রাতে কিঞ্জলও নিখোঁজ হয়ে যায়, আর এই ঘটনায় পরদিন গ্রামে বিশাল হইচই পড়ে যায়। তার মা কাঁদতে থাকে আর বাবলু এবার রেগে যায়। সে গ্রামবাসীদের ডাক দেয় এবং সবাইকে নিয়ে প্রাসাদে হারিয়ে যাওয়া মেয়েদেরকে খুঁজতে যাওয়ার কথা বলে, কিন্তু কেউই জামকুড়ির ভয়ে এগোতে চায় না। বাবলু তাদের বোঝানোর চেষ্টা করে আর বলে, তোমরা যদি জামকুড়ির ভয় কাটাতে না পারো তাহলে প্রতি রাতে গ্রামের কোনো না কোনো মেয়ে গায়েব হয়ে যাবে। কিন্তু তবুও তারা চুপ করেই থাকে। কুমুদ এগিয়ে এসে বলে, আমি তোমার সঙ্গে যাব। বাবলু তাকে বোঝাতে চেষ্টা করে, বলে এটা তার দায়িত্ব না, কারণ সে তো এখানে থাকে না। কুমুদ জেদ ধরে বলে, এটা আমার নিজের বাড়ি আর আমি গ্রামের মেয়েদের জন্য তোমার সঙ্গে যাব। বাবু ভাইও একমত হয় এবং জানায় এটা শুধু আমার মেয়ে হারানোর কথা নয়, বরং গ্রামের সব মেয়েদেরও সমস্যা। এরপর ওমকার এবং চায়ের দোকানের ছেলেরা তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাবলু প্ল্যান করে রাজপ্রাসাদে গিয়ে তারা 3টা দলে ভাগ হয়ে খুঁজতে শুরু করবে। এক দলে থাকবে বাবু ভাই এবং ওমকার, আরেক দলে গহেল এবং চায়ের দোকানের ছেলেরা, এবং তৃতীয় দলে থাকবে বাবলু এবং কুমুদ। ভয় তো সবারই লাগছিল, কিন্তু তারপরেও তারা চারিদিকে খুঁজতে শুরু করে। বাবলু এবং কুমুদ একে অপরের সঙ্গে কথা বলে পরিস্থিতি কিছুটা হালকা করার চেষ্টা করে। কুমুদ বাবলুকে জিজ্ঞাসা করে, তুমি কেন চশমা পরা বন্ধ করেছো? বাবলু উত্তর দেয়, আমাকে কেউ একজন বলেছিল চশমা ছাড়া নাকি চোখে চোখ রেখে কথা বলতে সুবিধা হয়। কুমুদ মজা করে প্রশ্ন করে, তুমি তো এখনো চোখে চোখ রেখে কথা বলতে পারো না। বাবলু মুচকি হাসে এবং বলে, আস্তে আস্তে ঠিক শিখে যাব। অন্যদিকে বাবু ভাই খোঁজাখুঁজির সময় ভয় পেয়ে গিয়ে ওমকারকে বলে, একটা গান গাও যেন মনটা হালকা হয়। ওমকার অনিচ্ছা নিয়ে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তারা অন্ধকারে এক নারীর ছায়া দেখতে পায় আর দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে গহেল চায়ের দোকানের ছেলেদের ভূতের গল্প শোনাতে থাকে, কিন্তু হঠাৎ তার কাঁধে একটা হাত স্পর্শ করে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ফিরে তাকায় এবং দেখে এটা তো কিঞ্জলের দাদা। এত বয়স হয়ে গেলেও সে তার নাতনিকে খুঁজতে একা একা ঠিকই চলে এসেছে। গহেল তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর তারাও জামকুড়ির ছায়া দেখতে পায় আর সঙ্গে সঙ্গেই ভয়ে লুকিয়ে পড়ে। বাবু ভাই বাবলুকে ফোন করে জানায় যে জামকুড়ির আত্মা তাদেরকে ফলো করছে। বাবলু এক্সাইটেড হয়ে বলে, তুমি চিন্তা করো না, আজকে আমরা জামকুড়িকে ধরেই ফেলবো।
কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন তারা বুঝতে পারে যে জামকুড়ি একই সময়ে কয়েক জায়গায় একসাথে উপস্থিত থাকতে পারে। এমনকি কুমুদের সামনেও জামকুড়ি চলে আসে। বাবলু ভয় পেয়ে কুমুদকে একা ফেলে পালিয়ে যায়। এদিকে জামকুড়িকে তাড়াতে বাবু ভাই হনুমান চালিসা পাঠ করতে থাকে। ওমকার তার ভয়কে সামলাতে না পেরে জামকুড়ি যখন তাদের কাছে আসে ভয়ে তার উপরই বমি করে দেয়। আর এদিকে গহেল তখন উল্টো হয়ে হেঁটে জামকুড়িকে ভয় দেখানোর চেষ্টা করে। আর অদ্ভুত বিষয় হলো এতে কাজ হয়। জামকুড়ি ভয়ে পিছিয়ে যায়। কুমুদ তখন সাহস দেখিয়ে জামকুড়ির সামনে গিয়ে চ্যালেঞ্জ করে তাকে বলে, তুমি যদি সত্যি জামকুড়ি হও তাহলে আমাকে গিলে খেয়ে দেখাও। ঠিক তখনই বাবলু একটা সাদা চাদর পরে লাল রঙের পেইন্ট মুখে লাগিয়ে হাজির হয়। তাকে দেখে মনে হচ্ছিল সে নিজেই যেন একটা ভূত। বাবলুকে দেখে তাদের সামনে থাকা জামকুড়ি অজ্ঞান হয়ে পড়ে যায়। ভাবুন তো, এক ভূতকে দেখে অন্য ভূত জ্ঞান হারাচ্ছে। বাবলু এবং বাকিরা মিলে 3টা জামকুড়িকে ধরে ফেলে এবং তাদের মুখোশ খুলে ফেলে। তখন দেখা যায় যে 3জনই বিশ্বজিতের লোক। তাদের মধ্যে একজন হলো মানসু। তারা স্বীকার করে যে বিশ্বজিৎই এই পুরো জামকুড়ির কাহিনী সাজিয়েছে গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য, যাতে রাজপ্রাসাদ তার দখলে চলে আসে। আর এসব কিছু যখন গ্রামবাসীরা জানতে পারে তারা রেগে গিয়ে বিশ্বজিতের বাড়িতে হামলা করতে যায়। আর সবাই জানতে চায় গ্রামের 3টা মেয়েকে সে কোথায় লুকিয়ে রেখেছে। ওমকার তখন সবাইকে বলে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। বিশ্বজিতের যে শাস্তি হবে সেটা আইনের আওতায় হবে। তখন গ্রামের বাকিরা সবাই বলে শাস্তি শুধু বিশ্বজিতের না, সেই সাথে ভিনাবেনেরও হতে হবে, কারণ সে নিজেও তার মেয়েকে গায়েব হওয়ার নাটক করতে বলেছিল, যাতে কুমুদের মনে জায়গা করে নিয়ে রাজপ্রাসাদ নিজের করে নিতে পারে। তখন বাবলু চায়ের দোকানের ছেলেদের সাহায্যে নূপুরকে খুঁজে পায়। আর তাই ভিনাবেনের সামনে গিয়ে বাবলু একটু উঁচু গলায় তাকে বেশি কথা বলে। কুমুদ তখন রেগে গিয়ে বাবলুকে থাপ্পড় মারে। বাবলু তখন কষ্ট পেয়ে ফিরে যায় আর একটা সানগ্লাস পরে দূরে গিয়ে বসে পড়ে। কিন্তু গহেল তখন তার কাছে এসে বলে, যতই দোষী হোক একজন মহিলার সাথে তোমার ওইভাবে কথা বলা উচিত হয়নি। আর এখন যাও, কুমুদের কাছে মাপ চেয়ে নিজের মনের কথাগুলো খুলে বলো। কিন্তু বাবলু কিছুটা দ্বিধায় পড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হয়তো কুমুদ তাকে রিজেক্ট করে দেবে। অন্যদিকে ভিনাবেন কুমুদের কাছে এসে মাপ চেয়ে বলে, আসলে আজকে যা হয়েছে তার জন্য বাবলু বা গ্রামবাসী কেউই দায়ী না। গ্রামবাসীরা এখনো আমাদের পরিবারের উপর ভরসা করতে পারে না। তাই তুমি যদি গ্রামবাসীদের বিশ্বাস অর্জনের জন্য রাজপ্রাসাদে একটা নবরাত্রির অনুষ্ঠানের আয়োজন করো, আর কয়েকশো বছর পর নবরাত্রিতে রাজপ্রাসাদে প্রথমবারের মতো অনুষ্ঠান হবে এবং পুরো গ্রামকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে নিশ্চয়ই তারা আবার রাজপরিবারের উপর ভরসা খুঁজে পাবে। কুমুদও রাজি হয়ে যায় আর অনুষ্ঠান শুরু হয়। কুমুদ গ্রামের অন্যান্য মেয়েদের সাথে মিলে নাচতে থাকে, কিন্তু বাবলু তার কাছে যাওয়ার চেষ্টা করলে সে তাকে ইগনোর করে। নাচ শেষে কুমুদ ভিনাবেনের কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করে। হঠাৎ করে দেখা যায় কুমুদকে জামকুড়ির আত্মা বশ করে ফেলেছে। আর তাকে দেখে ভিনাবেন চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর জামকুড়িকে দেখে অনুষ্ঠানের বাকি গ্রামবাসীরাও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরদিন বিশ্বজিৎ জামিনে মুক্তি পেয়ে যায়, কারণ তার বিরুদ্ধে মেয়েদেরকে গায়েব করার কোনো শক্ত প্রমাণ নেই। তবে বিশ্বজিৎ ছাড়া পেয়ে আবারও প্ল্যান করতে থাকে। যেভাবেই হোক এবার সে রাজপ্রাসাদে লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজে বের করবেই। আর তার জন্য সে প্ল্যান করে পুরো রাজমহলকেই বোম দিয়ে উড়িয়ে দেবে। অন্যদিকে বাবলু এবং গহেল একসাথে বসে কথা বলছিল। তারা দুজনে প্রথমে ভেবেছিল জামকুড়ির ব্যাপারটা পুরোটাই মিথ্যা, কিন্তু গতরাতে তারা চোখের সামনে যা দেখেছে এরপর তাদের এই বিষয়ে কোনো সিরিয়াস সিদ্ধান্ত নিতেই হবে। আর সেই সাথে কুমুদকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জামকুড়ির আত্মা তাকে সাথে করে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। তখনই বাবলুর মনে পড়ে জেলে থাকা সেই বাবার কথা, আর সোজা 2 জন থানায় এসে বাবার সাহায্য চায়। প্রথমে বাবা কিছুতেই রাজি হচ্ছিল না, তবে বাবলু তার আগের ব্যবহারের জন্য বাবার কাছে ক্ষমা চাইলে সে সাহায্য করতে রাজি হন। বাবা জানান জামকুড়ির আত্মা প্রাসাদের সেই শুকনো বটগাছের সাথে আটকে আছে, যে গাছের সাথে সে আত্মহত্যা করেছিল। সেই অভিশাপ ভাঙতে হলে ওই গাছটাকে উপড়ে ফেলে পুড়িয়ে দিতে হবে।
তাই বাবলু বাবাকে নিয়ে তাদের গ্রামে আসে আর গ্রামবাসীদেরকে নিয়ে গাছটা খুঁড়তে শুরু করে। ততক্ষণে বাবা গাছের পাশেই তার পূজার সেট করে নেয়। কিন্তু প্রাসাদের অন্যদিকে তখন বিশ্বজিৎ এবং তার লোকেরা রাজপ্রাসাদ উড়িয়ে দেওয়ার জন্য বোম লাগাচ্ছিল। কিন্তু জামকুড়ির আত্মা তখন বিশ্বজিতের লোকেদের আক্রমণ করে তাদের হাওয়ায় তুলে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে শুরু করে এবং শেষ পর্যন্ত বিশ্বজিতের ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে আর রাজপ্রাসাদ উড়িয়ে দেওয়ার প্ল্যান থেমে যায়। এদিকে গাছটা খুঁড়তে গিয়ে গ্রামবাসীরা একটা বাক্স খুঁজে পায়। বাবলু বলল, এই বাক্স খুলে দেখো এতে কি আছে। বাক্স খুলতেই তারা আশ্চর্য হয়ে যায়, কারণ এখানেই ছিল সেই লুকানো গুপ্তধন। কিন্তু হঠাৎ কুমুদ সেখানে চলে আসে আর যে লোকটা মাটি খুঁড়ছিল তার গলা চেপে ধরে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু বাবলু সবাইকে থামিয়ে দিয়ে বলে, কারো ভয় পাওয়ার দরকার নেই। বাবলুর কথা শুনে সবাই থেমে যায়। তখন বাবলু কুমুদকে বলল, ওই নিরীহ মানুষটাকে ছেড়ে দাও, গরিব লোকটা মারা যাবে, তার কি দোষ, বলো তুমি কি চাও। বাবলুর কথা শুনে জামকুড়ি লাফ দিয়ে সামনে আসে এবং লোকটিকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। আর তখন অঘরী বাবা গাছে আগুন ধরিয়ে দেয়, যা দেখে জামকুড়ি হাসতে থাকে এবং বলে, তোমরা কি ভাবছো গাছ পুড়িয়ে দিলেই মুক্তি পাবে? এই গুপ্তধন আমারই। তখন বাবলু উত্তর দেয়, আমি তোমার গুপ্তধন চাই না, আর এটা তো সেই গুপ্তধন যা তুমি ৯৯ জন নারীকে মেরে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলে। জামকুড়ি রেগে চিৎকার করে বলে, তোমাদের ওই পুরুষতান্ত্রিক সমাজ সবসময় মহিলাদের ভুল বুঝে এসেছে। তারা আমার আসল গল্পটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। আজ আমি তোমাদের আমার আসল কাহিনী নিজেই বলবো। এরপর সে বলে, একসময় রানীওয়াড়া রাজ্যে রাজা ইন্দ্রজিৎ শাসন করতেন এবং রানীওয়াড়ার আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। কিন্তু রাজা একের পর এক অনেক মেয়েকে বিয়ে করতে থাকেন এবং তারা কোনো সাধারণ মেয়ে ছিলেন না। প্রত্যেকেরই ছিল কোনো না কোনো বিশেষ প্রতিভা, আর আমি ছিলাম একজন লেখিকা। আমি অনেক গল্প, কবিতা এবং শায়েরি লিখেছি, তবে যা লিখতাম তা ছিল ওই সমাজের অবহেলিত মহিলাদের নিয়ে। রাজা ইন্দ্রজিৎ যখন আমার এই প্রতিভা জানতে পারলেন, তিনি আমাকে বিয়ে করতে চাইলেন এবং ভাবলেন আমি তার একাধিক রানীর মধ্যে একজন হয়ে মহিলাদের কল্যাণে কাজ করব। এখানে আসার পর আমি জানতে পারি যে রাজা পিশাচ পূজা করত এবং নবরাত্রির রাতে সে তার ১০০ প্রতিভাবান নারীকে বলি দিতে চেয়েছিল, যাতে পিশাচ তাকে ধনী বানিয়ে দেয়। সেজন্য সে একটা বিশাল জায়গায় আগুন ধরায় আর একে একে রানীদের পুড়িয়ে দেয়। যখন আমার পালা আসে, আমি জীবন বাঁচানোর জন্য পালাতে চেয়েছিলাম, কিন্তু ধরা পড়ে যায়। আমি গ্রামবাসীদের কাছে আমার প্রাণ বাঁচানোর জন্য মিনতি করি, কিন্তু রাজার ভয়ে কেউ এগিয়ে আসেনি। নবরাত্রিতে মা দুর্গার পূজা হয়, কিন্তু কেউই সেদিন একটা মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। আর ওই দিন আমি সমাজের আসল চরিত্র দেখলাম এবং আমি অভিশাপ দিলাম যে এখন থেকে রানীওয়াড়াতে নবরাত্রি আর কখনো পালন হবে না। কেউ যদি পালন করতে যায় তাহলে আমি ফিরে আসব। তারপর আমি এই গাছের ডালে ঝুলে আত্মহত্যা করি এবং সেই থেকে আজ পর্যন্ত আমি রানীওয়াড়ার গুপ্তধনের পাহারা দিয়ে রেখেছি। এটা শুনে গ্রামবাসী মহিলারা হতবাক হয়ে যায়। বাবলুর খুব খারাপ লাগে এবং বলে, তোমার এবং অন্যান্য ৯৯ জন রানীর সাথে যে অন্যায় করা হয়েছে তার জন্য ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, কিন্তু রাজা তোমাদের সাথে বিয়ের নামে যে প্রতারণা করেছে তা শুধুমাত্র আমি তোমার সামনে দাঁড়িয়ে মন থেকে ভালোবাসা ও সম্মান নিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই এবং অনুরোধ করছি তুমি আমার জীবন নিয়ে হলেও অন্তত এই গ্রামের হারানো মেয়েগুলিকে ফিরিয়ে দাও। তখন জামকুড়ি একটু পিছিয়ে যায় এবং হঠাৎ বাক্সটি আবার কাঁপতে শুরু করে এবং তার ঢাকনা খুলে যায়। এক এক করে বাক্স থেকে ৯৯ নারীর আত্মা বেরিয়ে আসে এবং দাঁড়িয়ে পড়ে সবার সামনে। সবাই হতভম্ব হয়ে যায়। এরপর জামকুড়ি বলে, আমি তো একা প্রতারিত হইনি, এই মেয়েগুলোও প্রতারিত হয়েছে। বাবলু বলে, তাহলে ঠিক আছে, আমি বাকি ৯৯ নারীর সঙ্গেও বিয়ে করতে রাজি। জামকুড়ি তখন বলে, তাহলে আমাদের সকলকে একসাথেই বিয়ে করো। এরপর বাবলু সামনে এগিয়ে যায় এবং তার পেছনে চলে জামকুড়ি, আর সেই সাথে ৯৯ রানীও একসাথে চলতে থাকে। গাছের আগুনের চারপাশে ৭ পাক ঘুরে বিয়ে সম্পন্ন হয়। এভাবেই বাবাজির কথাটা সত্যি হয়, যা তিনি জেলে বসে বলেছিলেন। বিয়ের পরপরই জামকুড়ি এবং ৯৯ জন রানীর আত্মা মুক্তি পায়, কারণ এত বছর ধরে তাদের ভেতরে একটাই না পাওয়া ছিল,
আর সেটা হলো রাজা তাদেরকে সত্যিকারের বিয়ে করেনি। এরপর একে একে গ্রামটির সকল হারানো মেয়েরা ফিরে আসে, আর তখন বোঝা যায় জামকুড়ি মেয়েগুলোকে হত্যা করেনি, কারণ সে আসলে খারাপ ছিল না। সমাজই তার সত্যি কথা গোপন রেখে তাকে খারাপ বানিয়েছিল, সেই কারণে জামকুড়ি রেগেছিল। এভাবে গ্রামটির সকল হারানো মেয়েরা ফিরে আসে। এরপর বাবলুর মনে পড়ে গ্রামে সকল মেয়েই তো ফিরে এসেছে, কিন্তু কুমুদ কেন এখনো আসেনি। গহেল বলে, আর চিন্তা করো না, সেও ফিরে আসবে। জামকুড়ি কি তাকে সাথে নিয়ে যাবে নাকি? এরপর বাবলু যখন পেছনে তাকায় তখন সে দেখতে পায় কুমুদ দাঁড়িয়ে আছে এবং তাকে ধন্যবাদ জানায়। এই সুযোগে বাবলু তার মনের কথা কুমুদকে জানায় এবং সে ভয়ে ভয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। এরপর গহেল বাবলুকে পেছন থেকে জোরে ডাক দেয় এবং এক বিদেশি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। বাবলু কাছে আসার পর মেয়েটা বলে, আমি আসলে বাবু ভাইকে খুঁজছিলাম। আমি কুমুদ। আমার ফ্লাইট শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছিল, তাই আমি ইন্ডিয়া আসতে পারিনি। আমি বাবু ভাইকে ইমেইলও করেছিলাম যে আমি নবরাত্রির পর আসব। তখন বাবলু সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তুমি কুমুদ, তাহলে ওকে। বলেই বাবলু এবং গহেল পেছনে তাকায়, কিন্তু এতদিন যেই মেয়ে কুমুদ হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছিল সে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, ওই মেয়েটা আসলে ছিল জামকুড়ি, যে এতদিন কুমুদ হিসাবে পরিচয় দিয়ে সবার সাথে ছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখি রাজমহলটাকে একটা জাদুঘরে পরিণত করা হয়েছে, যেখানে সেই 100 রানীদের শিল্পকর্ম বিশেষভাবে সাজানো হয়েছে, আর সেখানেই দেয়ালে আমরা জামকুড়ির আসল ছবি দেখতে পাই। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এবার বলুন, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? অনেকদিন পর একটা ভিন্ন ধরনের হরর কমেডি মুভি দেখলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিনে গল্পের সাথেই থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।